হ্যালো, আমি অনিমেষ আইচ। আজকে আপনাদের সঙ্গে ফেসবুক লাইভে কথা বলতে আসলাম প্রথমবারের মতো। আহ, ভয়ঙ্কর সুন্দর সিনেমা নিয়ে। জানি যে ভীষণ ক্লান্তিকর ছিল অনেকের কাছে এই অভিজ্ঞতাটা, হয়তো বা কারো কাছে অনেক ভালোও ছিল, আমি জানি না। কিন্তু আমি কিছু বিষয় নিয়ে, আসলে ফিল্ম মেকার কখনো তার নিজের ছবি নিয়ে কথা বলতে আসে না, কিন্তু আমি একটু বলতে চাই কিছু কিছু কথা। যে কথাগুলো আসলে বলছিলাম না, আমি অনেকদিন ধরে চুপ করেছিলাম এবং ফেসবুকে স্ট্যাটাসও দিচ্ছিলাম না। কারণ হচ্ছে যে ফেসবুক স্ট্যাটাস না, শুধু ফেসবুকে আমি জাস্ট কোনো অ্যাক্টিভিটি করছিলাম না, কারণ আমি চাচ্ছিলাম যে আসলে দেখতে মানুষ কীভাবে কী বলেন না বলেন, কতটা পেইনফুল ছিল আপনাদের জার্নি, কিংবা কতটা আনন্দময় ছিল জার্নি, সেই বিষয়গুলো আসলে দেখার চেষ্টা করছিলাম। তো একটা মিনিট। হ্যালো। হ্যাঁ, হ্যালো। তো আমি সেসব বিষয় নিয়ে একটু কথা বলতে আসলাম, যে ভয়ঙ্কর সুন্দর আসলে কতটা ভয়ঙ্কর ছিল, মানে কতটা ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল আপনাদের জন্য, সেটা গুড আর ব্যাড। তো আমি সেটা নিয়ে কথা বলতে আসলাম। তো আমার প্রথমেই বলতে চাই যে আজকে এখন পর্যন্ত সিনেমাটি চলছে, জোর কদমেই চলছে আমাদের সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, এবং নেক্সট উইক থেকে শ্যামলীতে, এবং আরও অন্যান্য অনেক হলে। তো আমি আসলে দেখলাম যে এখানে অনেক ধরনের মানুষ অনেক ধরনের প্রতিক্রিয়া দিচ্ছেন। তো সেই সব প্রতিক্রিয়ার প্রেক্ষিতে আমার একটু বলতে আসার প্রয়োজন মনে হলো, যে আমি খুবই দুঃখ ভারাক্রান্ত মনে বলতে চাই যে হ্যাঁ, নেগেটিভ নেগেটিভ কমেন্টস করতেই পারেন আপনারা, আপনাদের সেই অধিকার পূর্ণভাবে আছে। আপনারা নেগেটিভ কমেন্টস, রেটিংস, স্পয়লার, নতুন শব্দ আবিষ্কৃত হয়েছে আমাদের দেশে, যে স্পয়লার রেটিং 10/2 এবং 10/0 দিতেই পারেন, অসুবিধা নেই কোনো। কারণ আপনাদের ছবি ভালো না লাগলে আপনারা গাটের পয়সা খরচা করে গিয়েছেন, সুতরাং আপনি বলতেই পারেন। আবার একই সঙ্গে এটাও দেখেছি যে অনেক মানুষ অসম্ভব সুন্দর তাদের ভালো লাগার অনুভূতি প্রকাশ করেছেন। এটা কোনো সমস্যা না, এটা আসলে খুবই পজিটিভ এবং নেগেটিভ দুইটাই আমি বলবো। যে তা আমার কাছে মনে হয়েছে যে যে বিষয়ের জন্য বলতে আসা, যে আপনাদের কাছ থেকেই শুনতে চাই আসলে যে কতটা ভয়ঙ্কর ছিল ভয়ঙ্কর সুন্দরের অভিজ্ঞতা। কারণ অনেক ভয়ঙ্কর ছিল সেটা তো বোঝাই যাচ্ছে, কারণ ছবিটি অনেক হলে চলছে না, ছবিটি আসলে খুবই গুটি কয়েক হলে চলছে, এবং হয়তোবা এবং অনেক অনেক ভদ্রলোক অনেকেই অনেক বিশ্লেষণ করছেন, চুলচেরা বিশ্লেষণ, যেটা আমি কিন্তু আসলে কখনোই অন্য ছবির বেলায় দেখতে পাই না। যেমন আমি সেদিন খুবই হতাশা নিয়ে পড়লাম, আমাদের জাতীয় দৈনিক প্রথম আলোতে একটি রিপোর্ট ছাপা হয়েছে। মতিন রহমান উনি একটি রিপোর্ট লিখেছেন, উনি লিখেছেন ওনার মতো করেন, উনি লিখেছেন, এবং সেটিকে কিন্তু প্রথম আলো সেটিকে অ্যাপ্রুভ করেছে, যে হ্যাঁ ঠিক আছে, এটা তারা প্রথম আলো সেটিকে অ্যাপ্রুভ করে ছেপেছেন। সেখানে মতিন রহমান লিখেছেন তার ব্যক্তিগত অনুভূতির কথা। হতেই পারে ব্যক্তিগত অনুভূতি। আমার কাছে মনে হয় যে একটি কি দৃশ্য ছিল না, যে দৃশ্যটি, একটি কি শট ছিল না, একটি কি কোনো ভালো জায়গা ছিল না যেটি প্রথম আলো কিংবা মতিন রহমানকে ছুঁয়ে গেছেন? নিশ্চয়ই ছিল না। সেটা মতিন রহমানের ব্যাখ্যা অনুযায়ী আসে, এবং তিনি সেখানে এটি একটি অশ্লীল ছবি হিসেবে তিনি বিস্তারিতভাবে লিখেছেন, যে ডিরেক্টরের উদ্দেশ্যই ছিল যে নায়িকার অঙ্গসুষ্ঠ প্রদর্শন একটি অত্যন্ত অত্যন্ত দুঃখজনক, আমি অত্যন্ত দুঃখজনকভাবে আমি বলতে চাই যে আমি অত্যন্ত, যারা ছবিটি দেখেছেন তারা হয়তো, আমি খুবই দুঃখজনকভাবে বলতে চাই যে এটি কোনো অশ্লীল ছবি না, কিন্তু এটি কিন্তু একটি গল্পটি গুড আর ব্যাড আপনি বলতেই পারেন, আমার সেখানে কোনো আপত্তি নেই।
আপনি বলতেই পারেন যে আপনার ভালো লাগছে কিংবা ভালো লাগেনি, সেটা আপনি প্রকাশ করতেই পারেন। কিন্তু মতিন রহমানের মতো একজন সিনিয়র ডাইরেক্টর, যিনি 90-এর দশকে শেষ ছবি বানিয়েছেন, তিনি এই ধরনের একটি মন্তব্য লিখবেন এবং সেটি প্রথম আলোর মতো জাতীয় দৈনিক সেটি ছাপবেন, আমি তীব্র আপত্তি জানাচ্ছি এটিতে। কারণ আপনি যদি দেখে থাকেন যে আজকে বাংলাদেশের সিনেমায় কি হয়, আমার সিনেমায় কোনো আইটেম সং ছিল না। আমার সিনেমায় কোনো যৌন সুশ্রীমূলক দৃশ্য ছিল না। একটি মেয়ে তার চরিত্রের প্রয়োজন আমি তাকে সেভাবে হাজির করেছি। আপনার পছন্দ নাই হতে পারে, আপনি সেটিকে বর্জন গ্রহণ যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু প্রথম আলোর মতো দায়িত্বশীল পত্রিকা এভাবে কিন্তু এই জিনিসটি পাবলিশ করতে পারে না। আমি খুবই আশাহত এবং দুঃখ পেয়েছি, এবং মতিন রহমান আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় একজন নির্মাতা, তিনি তার মতো লোক একটি পয়েন্ট খুঁজে পেলেন না যে কথাটি, একটি পয়েন্টে উনি বলতে পারলেন না যে ছবিটির একটি ভালো দিক উনি খুঁজে পেলেন না, সব খারাপ। যাই হোক, ছাড়লাম। আবার একই সঙ্গে আমি থ্যাঙ্কসফুল যে আমি আজকে অনেকের কমেন্ট পড়েছি। আজকে একটি রিপোর্ট আসলো আপনার ডেইলি স্টারে, অত্যন্ত তার মতো করে তিনি লিখেছেন। আমি বলছি না আমাকে নিয়ে ভালো লিখলেন ভালো বলবো তা না, একই সঙ্গে অনেকের কথা আমি জাজ করেছি, এবং অনেককে আমি লক্ষ্য করলাম যে যারা ছবিটি আসলে দেখেননি, হলে যাননি, তারা না দেখেই তারা ছবি নিয়ে কথা বলছেন। ছবিটা আপনি দেখে তারপরে আপনি জাজ করেন। আমি ধরে নিলাম আজকে আপনারা অনেকেই হয়তো বা সত্যজিৎ রায়ের জলসাঘর ছবিটি আপনারা দেখেছেন। আমি জলসাঘর ছবির যদি সেই রকমভাবে যদি আমি ক্রিটিসিজম শুরু করি, তাহলে আমার বলতে হয় যে ছবি বিশ্বাস কেন পড়ে রইলেন ওই পুরনো বাড়ি আঁকড়ে, তার জমিদারিত্ব আঁকড়ে, কেন তিনি চলে গেলেন না কলকাতা শহরে গিয়ে ফ্ল্যাট কিনলেন না? আমরা বলতেই পারি, আমরা চাইলে কিন্তু বলতেই পারি। আমরা কিন্তু প্রথম আলোর রিপোর্টে কিংবা অন্যান্য অনেক জায়গার রিপোর্ট আমি দেখেছি যে ন্যাক্কারজনকভাবে ধুয়ে দিয়েছে, কোত্থেকে পাইলো, কোত্থেকে আসলো এটা। তাহলে আমি জলসাঘর নিয়ে সমালোচনা স্টার্ট করি যে কেন ছবি বিশ্বাস কেন পড়েছিলেন সেই পুরনো জমিদার বাড়িতে, কেন তিনি সেই জলসাঘরের মধ্যে সেই পুরনো হাতি তার সেই আভিজাত্য নিয়ে কেন পড়ে থাকলেন? তিনি তো কলকাতা চলে যেতে পারতেন, তিনি তো পারতেন যেতে, তিনি তো কেন শেষে একটি পার্টি কিংবা সে একটি জলসাঘর কেন আবার উজ্জীবিত করলেন? আমরা বলতে পারি না? বলতে তো পারি, আমরা তো বলতে পারি। আসাদুজ্জামান নূর, ওনার ফোনটা ধরা খুব প্রয়োজনীয় আমি মনে করছি। নূর ভাই, হ্যালো 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 নূর ভাই, আসসালামু আলাইকুম। নূর ভাই, এই যে ফোন দিয়েছিলাম তখন আমি একটু আপনাকে আমার সিনেমাটা দেখানোর জন্য যে কতটা বাজে কতটা ভয়ঙ্কর হতে পারে ছবিটা, সেইটা একটু দেখানোর জন্য যে না যাওয়ার আগে দেখে গেলে ভালো হয় বন্ধু ভাই, এটা একটু আনন্দ পাবো, যে দেখে একটু ভয়ঙ্কর অনুভূতি জানা গেলে খুব খুশি হব। চলবে কয়দিন, আপনি যেদিন দেখতে আগ্রহী হবেন আপনি বলবেন, আমরা অ্যারেঞ্জ করবো ভাই। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, আসসালামু আলাইকুম। জি। তো আমাদের মাননীয় মন্ত্রী আসাদুজ্জামান নূর ফোন করেছিলেন, ওনাকে আমি আগে ফোন করেছিলাম, উনি ফোন ব্যাক করেছিলেন। তো আমি আসলে বলতে চাই যেটা, যে আমি যদি জলসাঘর নিয়ে যদি সমালোচনা শুরু করি, শুধু জলসাঘর না, সব ছবি নিয়ে কিন্তু সমালোচনা করলে কিন্তু সমালোচনা শেষ হবে না, কোনো শেষ নেই কোনো সমালোচনা। তো সেই জায়গা থেকে আমি খুবই দুঃখজনকভাবে দেখলাম যে প্রতিটি পদে পদে আপনারা সমালোচনা করেছেন। আমি সমালোচনার ঊর্ধ্বে না, অবশ্যই আমি সমালোচনা পাওয়ার যোগ্য। আমার ছবিটা অবশ্যই খুব খারাপ হয়েছে, আমি বলতে চাই আমার ছবিটা অত্যন্ত ভয়ঙ্কর হয়েছে, কিন্তু ভয়ঙ্কর হওয়ার পিছনে আপনাদের তখন সেই যুক্তিগুলো কোথায় থাকে? যখন একটা ঘুষি মারলে 20 জন লোক উড়ে যায়, তামিল ছবির নকল হয়, তখন আপনাদের সেই কথাগুলো কোথায় থাকে? আপনারা তখন তো কোনো কথা বলেন না, দোষ করলো সব ভয়ঙ্কর সুন্দর। প্রথম দিনই আপনারা এমনভাবে লেখা শুরু করলেন, এমনভাবে বলা শুরু করলেন, সবাই অবশ্যই না, আমি অনেককেই শ্রদ্ধা করে বলছি যে অনেকেই কিন্তু সিনেমাটিকে ভালো মন্দ বিশ্লেষণ, সমালোচনা কিন্তু করেছেন অনেকেই সমালোচনা করেছেন। সেই সমালোচনাকে আমি অনেক শ্রদ্ধা করে, অনেক
স্যালুট করে আমি তাদেরকে বলতে চাই যে তাদের আলোচনাগুলো ঠিক আছে, কিন্তু যখন আপনি নিন্দা শুরু করবেন তখন কিন্তু আমাকে কথা বলতে হবে কিংবা আমাদের কথা বলতে হবে। কারণ আজকে আজকে যে আপনারা যে এত নিন্দা, এত প্রতিবাদ, এত কিছু জানালেন, তো আজকে যদি এই সিনেমাটা কি চুরির কোনো গল্প, এটা কি কোনো তামিল ছবির নকল, এটা কি কোনো বিদেশি ছবির কপি না বলে করা? অবশ্যই না, এটি একটি মৌলিক গল্প। ছবিটিতে আমি আমার মতো করে দেখিয়েছি, আমার যেই পয়েন্ট অফ ভিউ সেখান থেকে দেখিয়েছি। আমি বলছি না যে এটা অসাধারণ কালোত্তীর্ণ, কিন্তু কালোত্তীর্ণ বলতে চাই না, কিন্তু আমি আমার মতো দেখিয়েছি। ছবিটা হয়তো বা আপনারা পছন্দ করেননি, বসে গেছে ছবি এখন সিনেপ্লেক্স, যমুনা আর শ্যামলী ছাড়া কোনো হলে দেখা যাচ্ছে না। শ্যামলীতে এই নেক্সট শুক্রবার থেকে আসবে। তাতে কি হয়েছে? তাতে কি আমরা উচ্চকিত হয়ে গেছি? তার মানে কিন্তু হবে কি যে আমি তো অনিমেষাইজ, আমার একটা তৃতীয় ছবি, আমি 18 বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করি। আজকে আমার পরবর্তী যে ছেলেগুলি আসবে, আজকে যে মাহমুদ দিদার আসবে, আজকে যে গৌতম কৈরি আসবে, আজকে যে নতুন ছেলেমেয়েরা ছবি বানাতে আসবে, ওরা তো মৌলিক গল্প নিয়ে আসবে। সেই ছবিটাকে আপনার পথটা বন্ধ করে দিচ্ছেন আপনারা। কেউ সবাই না, সবার কথা আমি বলছি না, কেউ আজকে আপনারা এই নতুন ছেলেমেয়েদের, নতুন বাংলাদেশের নতুন ছবির পথ রুদ্ধ করে দিচ্ছেন। কিন্তু কেন? এখানে আমি একটু কমেন্টগুলো পড়ি। আশিক ইসলাম লিখেছেন, মন্ত্রী কেন ফোন দিছে? মন্ত্রী ভাই আমার বড় ভাই, বন্ধু, আমার অনেক বছর আগের, আমরা একসঙ্গে অনেক নাটক করেছি, আমরা অনেক দিন ধরে আমরা অ্যাটাচড। আমি মন্ত্রীকে ফোন দিয়েছিলাম যে ভয়ঙ্কর সুন্দর কতটা ভয়ঙ্কর সেটা একটু দেখেন প্লিজ। তাকে আমি অনেকবার ফোন করেছি, সেই জন্য তিনি রাত এখন 12:13 বাজে এখন ফোন দিয়েছেন। সেটা ভালোবাসার জায়গা থেকে, সেখানে অন্য কোনো গল্প ছিল না এখানে। আচ্ছা, এখানে অনেক লোক কমেন্ট করছে এবং অনেক লোক জয়েন করছে, অনেক লোক লাইক দিচ্ছে, লাভ দিচ্ছে, অনেক কিছু দিচ্ছে। কিন্তু দেখেন, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই ছবিটার প্রডিউসার হচ্ছে আমি নিজেই, ডিস্ট্রিবিউটর আমি নিজেই। একটা ছবি আজকে আমি দেখলাম, আমি আরেকজন লোকের কথা বলতে চাই, সে হচ্ছে আমাদের বিরাট পণ্ডিত। তার নাম হচ্ছে সিনেমা দেরিতে, তিনি তার নাম প্রকাশ করতে শঙ্কাবোধ করেন। উনি সিনেমা দেরিতে নামে একটি ব্লগ লেখেন, এবং উনি হেন কোনো ছবি নেই, হেন কোনো কাজ নেই যাকে উনি সমালোচনা করেন না। উনি মোস্তফা সরোয়ার ফারুকী কী করে মস্কোতে পুরস্কার পেল সেটা ওনার সমালোচনার নথিভুক্ত হয়েছে। আমারটা কিভাবে কি হলো সেটাও ওনার নথিভুক্ত হয়েছে, সব ওনার নথিভুক্ত। উনি বিরাট পণ্ডিত, উনি বিরাটভাবে উনি সিনেমাকে রেখেছে একটি অশিক্ষিত নির্মাণ। আমি পড়েছি, আমি চুপ করে থাকিনি, আমি কোনো কথা বলিনি আমি, কারণ ওনার ব্লগে লিখলে আসলে ওনাকে অনেক বেশি পাত্তা দেওয়া হয়ে যাবে। আপনারা যদি পারেন পড়ে নিন, ওখানে ওনার বক্সে, ওনার ইনবক্সে অনেকে কমেন্ট করেছেন, ভাই আপনি একটা ছবি বানায় দেখান, তাই না? আর আরেকটা আমি আবার কমেন্ট পড়ি, যেটা হচ্ছে শাহরিয়ার হারিম লিখেছেন, আয়নাবাজি বস। ভাই আয়নাবাজি ভয়ঙ্কর সুন্দর, আয়নাবাজির সঙ্গে ভয়ঙ্কর সুন্দর কোনো তুলনা নাই। অমিতাভ রেজা, আমি, মিসবাউর রহমান সুমন, সরোয়ার ফারুকী, এসে কলিগ, কিংবা আরও যারা আমাদের এখন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, প্রত্যেকেই আমরা একে অপরের বন্ধু। এখানে কিন্তু কারোর সঙ্গে কোনো কম্পিটিশন নাই। কিন্তু আয়নাবাজির মেধাগুণে, আয়নাবাজির জোরে আয়নাবাজি চলেছে। এবং আমি বলবো যে আয়নাবাজির সংশ্লিষ্ট যারা, তারা কিন্তু আমাকে প্রত্যেকেই উৎসাহ জুগিয়েছেন, প্রত্যেকেই কিন্তু আমার পাশে ছিলেন। আমি বলছি, একটা আয়নাবাজি আজকে যদি চলে, এরপরে আসবে ডুব, ঢাকা অ্যাটাক, স্বপ্নজাল, এরপরে আসবে অনেক ছবি যেগুলো মৌলিক ছবি, যেগুলো নিয়ে নতুন চিন্তার সৃষ্টি করে। সেই ছবিগুলো সবগুলাই দেখতে হবে। আর আজকে যদি আপনারা প্রথম দিনই আপনারা ঢুকে গিয়ে স্পয়লার, নতুন শব্দের আবিষ্কার, স্পয়লার, রেটিং 10-এ 2, 10-এ 0 আপনারা দিয়ে দেন, আপনারা মুহূর্তেই আপনারা দিয়ে দেন যে রেটিংস। একটা ছবি এখনকার সময়ে বানাতে কি হয়, কিভাবে করে ছবিটা বানাতে হয়, সেটা কেমনে করে হল পর্যন্ত যেতে হয়, সেটা একটুখানি যারা ছবি বানাবেন, আমি বলতে চাই যে আপকামিং ডিরেক্টর যাদের মাথায় অনেক সুষম চিন্তা, অনেক সুন্দর চিন্তা, তারা যখন ছবিটা বানাতে যাবেন তখন বুঝবেন যে ছবিটার কি হয়। একটা ছবি যখন হলে চলে,
আপনারা দর্শকের পকেটের, আপনারা বলেন যে আমার টাকা ফেরত দে ডিরেক্টর, আমার টাকা ফেরত দেন, আমি সিনেমাটা থেকে মজা পাইনি, আমার ভালো লাগে নাই, টাকা ফেরত দেন। টাকা আমি কয় টাকা পাই আপনারা কি জানেন? আপনারা কেউ তো জানেন না, সেই খবর তো রাখেন না। একটা 100 টাকার টিকিটে, আমরা যখন 100 টাকার টিকিট আমরা সেল করি, 100 টাকার টিকিটে আমরা পাই কয় টাকা জানেন? প্রডিউসার পায় হচ্ছে 10 থেকে 12 টাকা। বাকি সব টাকা যায় আমাদের সিস্টেমের কারণে। আমাদের যে সামগ্রিক যে পদ্ধতি, সেই পদ্ধতির মধ্যেই যায় 12 টাকা। যখন একটা ছবি, একটা প্রডিউসার যখন একটা ছবি রিলিজ দেন, তখন চট করে দাঁড়িয়ে অনেক কথা বলা খুব সহজ, কিন্তু সেই পেইনটা আপনারা জানবেন না। আর আপনারা বলেছেন পানি নিয়ে এত হাহাকার, এই কি বাংলাদেশের চিত্র? অনেক কথা বলেছেন যে পানি, 1 বোতল পানি কেন সবাই মিলে খায়। ভাই, এই দিনও আমি আশা করি না এই দিন আসুক। আমার মনে আছে সিডর হয়েছিল বাংলাদেশে, সিডরের রাতে আমি তখন কনকর্ড টাওয়ারের 17 তলায় থাকতাম। একদিনের জন্য বিদ্যুৎ চলে গিয়েছিল। একটা দিনে আপনারা তখন ফিল করতে পেরেছেন যে বিদ্যুৎ কি জিনিস। মোমবাতির দাম তখন 2 টাকা দামের মোমবাতির দাম হয়ে গিয়েছিল 35-40 টাকা। একটা দিন বিদ্যুৎ ছিল না। ঈশ্বর না করুক, আল্লাহ না করুক, যদি কোনোদিন পানির সংকট হয় বাংলাদেশে, গোটা বাংলার ঢাকা শহরে, তাহলে সেদিন আপনারা অনুধাবন করবেন। আর পানির সংকট শুধুমাত্র, আপনারা হয়তো অনেকেই জানেন যে পানির সংকটটা কিন্তু শুধুমাত্র আজকে হবে কিংবা প্রতিনিয়ত হচ্ছে, প্রতিদিন হচ্ছে পানির সংকট। প্রতিনিয়ত আপনি ঢাকার নিম্নাঞ্চলে গিয়ে দেখবেন যে বিশুদ্ধ খাবার পানি নেই। পানির জন্য যে হাহাকার, এইটা নিয়ে অনেকে আমাকে কমেন্টে, আমাকে টেক্সটে আমাকে লিখে জানিয়েছেন যে পানি নিয়ে যে কী নিদারুণ সংকট। এবং এইটা কিন্তু আজকে বললাম, আজকে আমার নিমেষে আছে, আমি বলে গেলাম যে আজকে এইটা নিয়ে আপনারা অনেক হাসাহাসি করলেন, অনেক বিদ্রুপ করলেন। আমি আজকে বলে গেলাম যে পানি কিন্তু একটি খনিজ সম্পদ। এটি কিন্তু আকাশ থেকে পড়ে, বুঝতে পেরেছি, বৃষ্টির মাধ্যমে পড়ে, কিন্তু সেটা রিসাইকেল হয়ে পড়ে। পানি কিন্তু সবসময় সবভাবে পাবেন না। আজকে পৃথিবীর অনেক দেশে দেখবেন যে পানি, মিষ্টি পানি নাই। সিঙ্গাপুরের মতো একটি দেশ মালয়েশিয়া থেকে পানি ইম্পোর্ট করে, তাদের সকল পানি, তাদের দেশে কোনো পানি প্রডিউস হয় না। তো পানির গল্পে আপনারা অনেক 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 রিয়াকশন করলেন, অনেকভাবে আমারে পচাইলেন, পচলাম, আমি খুশি হইলাম। সাকিব চৌধুরীদেরকে সালাম। জনপ্রিয় গায়ক সাকিব চৌধুরী, তিনি একটি ব্যান্ডে গান করেন। তিনি প্রথম দিন একটি রিভিউ লিখলেন, অত্যন্ত চমৎকার রিভিউ, 10 আউট অফ 0 রেটিং, এবং তিনি অনেকভাবে পচাইলেন সাকিব চৌধুরী। আমি দেখলাম এবং আমি বলতে চাই যে সাকিব চৌধুরী, আপনি আরেকবার হলে গিয়ে ছবিটা দেখেন, মনটা ঠান্ডা করে দেখেন। আগেই সমালোচনা করবার জন্য বাংলা সিনেমা দেখতে যাবেন না। আপনি বাংলা ছবি দেখার আগেই আপনারা করেন কি, 100 কোটি টাকার দামের একটা ছবির সঙ্গে মিলান। আপনারা আগেই মনোভাব নিয়েই যান যে এইটাকে পচায় ফেলতে হবে, এটা ধ্বংস করে দিতে হবে। এই মনোভাব নিয়ে যাবেন না রে ভাই। একটু নরম মন নিয়ে যান, একটু নরম মন নিয়ে বাংলা ছবি দেখতে যাবেন দয়া করে। এই যে সামনে আসছে স্বপ্নজাল, সামনে আসছে ঢাকা অ্যাটাক, সামনে আসছে ডুব, সামনে আসছে অসংখ্য সিনেমা। নরম মনটা নিয়ে যাবেন ভাই। বুঝবেন যে এখানে প্রডিউসার ডিরেক্টরের শ্রমটা বুঝবেন, শ্রমটা বুঝে হলে যাবেন। আমার মনে হয় তখন আপনি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড সাকিব চৌধুরী যে কি হয় সিনেমায়। আপনি একটা ছবি বানান কিংবা নাই বানান, আপনি আন্ডারস্ট্যান্ড করতে পারবেন যে কি হয়। নরম মন নিয়ে ছবি দেখতে যাবেন এবং গরম প্রতিক্রিয়ায় বের হবেন। আমি আমার দর্শকদেরকে বলতে চাই, অনেক মানুষ আমাকে কমেন্ট করছেন, আমি কমেন্ট করি, অনেকে অনেক কথা বলছে। রনি রায়হান বলেছেন যে ভাইয়া কেউ কিছু বললেই যে আপনি পৌঁছে যাবেন, তা কিন্তু না। আমি মোটেও তা বলছি না। আমি মোটেও বলছি না যে পথের কুকুর, আপনি আপনার মতো, পথের কুকুর থাকবে, আপনি আপনার মতো চলুন। আমি আমার মতোই চলছি। কিন্তু ভাই, আমি বলতে চাই, আমার ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলতে চাই। আজকে আমি বলতে চাই যে আজকে আপনারা ইন্ডাস্ট্রির দিকে তাকাবেন। যখন একটি মানুষ ইন্ডাস্ট্রির জন্য লড়াই করবে, আমি আমার কথা বলছি না, আমি বলছি এন্টায়ার ইন্ডাস্ট্রি। আজকে কলকাতার ছবি ঘুরে দাঁড়িয়েছে কিন্তু কলকাতার জাতীয়তাবোধের কারণে। কলকাতার আগে কিন্তু চলতো অনেক ধুমধারাক্কা মারপিটের ছবি, এখন কিন্তু কলকাতায় গল্পের ছবি চলে। আজকে পরমব্রত
আজকে প্রসেনজিতের অসংখ্য এলোমেলো ছবি আছে, কিন্তু প্রসেনজিৎ কিন্তু আফটার তার রিয়েলাইজেশন আসার পরে সে কিন্তু গল্পের ছবি করে। আজকে আমি বিশ্বাস করি যে আজকে আমাদের অভিনেতা অভিনেত্রীরাও গল্পের ছবিই করতে চান, এবং আমি বিশ্বাস করি যে আমার দেশের ছবি গল্পের ছবি হবে। আমার দেশে এত গল্প, সেই গল্পগুলো নিয়ে আমরা ছবি বানাবো, আপনারা দেখবেন। এবং আমার ছবিকে রিজেক্ট করেছেন, ভালো, কিন্তু আমি বলতে চাই আমার নেক্সট যারা আসছেন তাদের মানে আমার নেক্সট যারা অভিনয় এবং ডিরেকশন এবং ছবি নিয়ে আসছেন, তাদের ছবিগুলো না একটু মাথা দিয়ে চিন্তা করে দেখে ছবিটা দেখেন, এবং পিছনের গল্পটা আজকে বলবার জন্যই আজকে আমার এখানে উপস্থিত থাকা। আমার মনে হয় যে পিছনের যেই গল্প, সেই গল্পটা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। আপনারা চেষ্টা করবেন যে এটা বাংলাদেশের ছবি, এটা মৌলিক গল্পের ছবি। আমার ছবি না দেখেন কোনো সমস্যা নেই, কিন্তু একসময় দেখবেন। আমি আবারও জোর দিয়ে বলতে চাই যে আমার সিনেমাটা আজকে তো দেখলেন না, আজকে না দেখেই হাসাহাসি করলেন, স্পয়লার অ্যান্ড রেটিং করে গেলেন আপনারা। এই ছবিটা আপনারা দেখবেন। আমি আজকে অনিমেষ আইচ, আজকে 20 আগস্ট শেষ হয়ে 21 আগস্ট পড়লো। 21 আগস্ট রাত 12:22 বলে গেলাম যে আমার এই ছবিটাই আপনারা দেখবেন এবং আলোচনা করবেন। যদি না করেন, আমি বলে গেলাম আজকে আমার কথার শেষ কথা হচ্ছে, আমি অনেকক্ষণ ধরে আপনাদের সঙ্গে কথা বলছি, প্রায় 23 মিনিট ধরে। আমি প্রায় এখন শেষ করে দেব, আমি এখনই কথা শেষ করে দেব। আমার মনে হয় যে মানে সিনেমা নিয়ে কথা বলবার অধিকার আপনাদের অবশ্যই আছে, কিন্তু যদি আপনারা নিজের ঘরের ছবিকে, ঘরের মানুষকে যদি আপনারা টান দিয়ে নামান, তাহলে কিন্তু এই হল জুড়ে ওই আপনাদের ওই কপি ছবিই দেখতে হবে। তাহলে আপনাদের কপি ছবি দেখতে হবে। আপনাদেরকে ওই এক ঘুষিতে 5 জন যখন উড়ে যায়, তখন মতিন রহমান কিংবা সাকিব চৌধুরীরা চুপ করে থাকেন, তখন তারা কোনো কথা বলেন না। আমার ছবিটা বসিয়ে দিয়ে কোন ছবিটা রিলিজ পেল, হলে রিলিজ পেল মার ছক্কা, হলে রিলিজ পেল কী নাম জানো, এই ধরনের কোনো একটা ছবি, তো খুব ভালো ছবি, সেটা নিয়ে তো আপনারা একটা লাইন লিখলেন না। যাই হোক, আমি অনেক মানে আজকে অনেক দুঃখ নিয়ে আজকে আপনাদের সামনে লাইভে আসলাম, কারণ আজকে আপনারা বুঝবেন না হয়তোবা, আপনারা জানবেন না হয়তোবা যে একটা সিনেমা বানাতে একজন ডিরেক্টর প্রডিউসারকে কতটা কষ্ট করতে হয়। আজকে আমি অনেক দুঃখ নিয়েই লাইভে আসলাম। মানে আমি কখনো লাইভ করি না, আমার লাইভে আসার কোনো ইচ্ছাও ছিল না, কিন্তু আমার আজকে আমি খুব দুঃখ নিয়েই বলতে চাই যে টিটকারি মারা অনেক সহজ ভাই, সিনেমা বানানো অনেক কঠিন, সত্যি কঠিন। আপনাদের যাদের সাহায্য পেয়েছি, যারা হলে গিয়ে ছবি দেখেছেন, আমাকে ভালো বলেছেন, শুধু ভালো বলেননি, অনেকে গঠনমূলক সম আলোচনা করেছেন, তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই। যে সম আলোচনাটা জরুরি, অনেক জরুরি, অনেক বেশি জরুরি। আর আমাদের ইন্ডাস্ট্রির বন্ধু যারা ইন্ডাস্ট্রিতে কাজ করেন, তাদের এই মৌনতা আমাকে খুবই আনন্দ দিয়েছে, কারণ আমি মনে করি যে একটা বাবার যখন কিংবা মায়ের যখন সন্তান হয়, তখন কিন্তু অ্যাটলিস্ট তার বন্ধুরা অ্যাটলিস্ট বলে যে তোমার ছেলেটা হয়তো বা পঙ্গু কিংবা হয়তো বা ডিসেবল, তারপরেও কিন্তু বলে যে তো গুড, খুব ভালো হয়েছে, তুমি একটা সন্তানের পিতা হয়েছো। তো আমার সিনেমাটা আমার কাছে সন্তান আসলে। কিন্তু আমি অদ্ভুতভাবে আমি খুব অবাক হয়ে দেখলাম গুটি কয়েক মানুষ ছাড়া আমাদের ইন্ডাস্ট্রির মানুষের নীরবতা। আপনারা এইভাবেই নীরব থাকবেন। সামনেই আসছে 6 অক্টোবর ঢাকার অ্যাটাক, এইভাবেই নীরব থাকবেন। সামনেই আসছে ডুব, নভেম্বরে স্বপ্নজাল, এবং আরও অসংখ্য ভালো ছবি, আমি সবগুলো নাম বলতে পারছি না, আমি আমার কাছের বন্ধুদের কিছু ছবির নাম বললাম। আপনারা এইভাবেই চুপ থাকবেন, এবং এই আপনাদের এই নীরবতা বাংলা সিনেমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, এবং আমি আজকে অনেক উদ্ধতপূর্ণভাবে অনেক কথা বললাম, এবং আমি খুবই দুঃখিত আমার আজকের এই বিক্ষোভের কারণ হচ্ছে যে আমি আবারও ক্ষমা প্রার্থনা করছি প্রথম আলো কর্তৃপক্ষের কাছে, কারণ প্রথম আলোর অনেক
অনেক প্রথম আলোর সঙ্গে আমি আমার অনেকগুলি মেরিল প্রথম আলোতে আমি একমাত্র লোক যে টানা প্রায় 12 বছর নমিনেশন পেয়েছি, অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছি। তারা আমাকে অনেক হাইলাইট করেছে, অনেক কিছু করেছে। কিন্তু আমি আজকে খুবই দুঃখ নিয়ে বললাম যে মতিন রহমানের একটি লেখা এইরকম একটি নিন্দা কি করে তারা ছাপলেন। কারণ এই সিনেমাটাতে কিছু তো ভালো ছিল, একটা লাইন ভালো লিখতেন, আমি কোনো কথা বলতাম না। আমি সেই জন্য দুঃখ প্রকাশ করছি প্রথম আলোর কাছে, যে তাদের প্রতি আমি কৃতজ্ঞ। কিন্তু তাদের এই আচরণটি আমার কাছে অত্যন্ত দুঃখজনক লেগেছে। যাই হোক, ভয়ঙ্কর সুন্দর চলছে। ভয়ঙ্কর সুন্দর কিন্তু স্টপ নাই, ভয়ঙ্কর সুন্দর কিন্তু রানিং ইন থিয়েটার, এখনও সিনেপ্লেক্সে চলছে, ব্লকবাস্টারে চলছে, সামনের সপ্তাহে শ্যামলীতে চলবে। এবং আমি আশা করি ভয়ঙ্কর সুন্দর আবার ভয়ঙ্কর রূপে, ভয়ঙ্কর হয়ে আপনাদের কাছে ফিরে আসবে। আপনাদের যদি ছবিটা দেখে সমালোচনা করুন, সিনেমাটা দেখুন এবং এর অন্তর্নিহিত যে তথ্যটি সেটিকে উপভোগ করবার চেষ্টা করুন। তো আমি বলতে চাই, ভয়ঙ্কর সুন্দরের সঙ্গে থাকবার জন্য আমার না, বাংলাদেশের সিনেমার যারা দর্শক, বাংলাদেশের সিনেমার যারা ভালোবাসেন এবং আপামর বাংলাদেশের জনগণকে আমি ধন্যবাদ জানাই। এবং আজকের এই দুর্বিনীত এবং উদ্ধত আচরণের জন্য আমি সত্যি ক্ষমা প্রার্থী। আমি অনিমেষাইজ, আমি আবারও সিনেমা বানাচ্ছি, আমি সিনেমাটাই বানাবো। আশা করছি ডিসেম্বর মাসে আমার নতুন ছবি আমি শুরু করব। যদি বেঁচে থাকি সিনেমাটাই বানাবো, কথা দিলাম। ভয়ঙ্কর সুন্দর, সালাম আপনাদের সবাইকে।